এখানে হিউনসুর ভিতরে থাকা মনস্টার জেগে উঠেছিল। সে সামনে যাকে পাচ্ছিল তার উপর হামলা করছিল। সে চ্যানিয়াং এর গলা চেপে ধরেছিল। এক মুহূর্তের জন্য চ্যানিয়াং মারা যাবেই, কিন্তু তখনই লিউন ঠিক সময় মতো ভিতর থেকে এনেস্থেশিয়ার ইঞ্জেকশন নিয়ে আসে আর পিছন দিয়ে এসে মনস্টার হিউনসুকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে দেয়। লিউন জানতো হিউনসু এখন অনেক ক্লান্ত হয়ে গেছে, তাকে সময় মতো জাগাতে হবে, না হলে চিরকালের জন্য এই মনস্টার তার উপর কবজা করে ফেলবে। এরপর হিউনসুর মনস্টার উইংস ঠিক হয়ে যায়, মনস্টারও ভিতরে চলে যায়। অপরদিকে আমরা সার্জেন্ট কিমকে দেখি যে এখন মোটামুটি চলাফেরা করতে পারছিল। তার সব সাথীরা এখানে মনস্টারদের সাথে লড়তে লড়তে মারা গেছে। অতপর সার্জেন্ট কিম এখান থেকে বের হবে কি তখনই সে একটি আওয়াজ শুনতে পায়। সে সেই আওয়াজের পিছনে পিছনে গেলে সে একটি রুমে পৌঁছায় যেখানে দেওয়ালে লাল রক্ত দিয়ে লেখা ছিল নিও হিউম্যান মনস্টারাইজেশন। এটাই শেষ নয়, এটা তো একটা নতুন প্রারম্ভ। শুধু নিজের ভিতরে থাকা মনস্টারকে মেনে নাও, অ্যাকসেপ্ট করো, তবেই বুঝতে পারবে। সার্জেন্ট কিম এখানে একটি আত্মরা লোককে দেখতে পায়, যাকে দেখতে অনেক কুৎসিত লাগছিল। মনে হচ্ছিল তার উপর অনেক অত্যাচার করা হয়েছে। লোকটি সার্জেন্ট কিমকে দেখে বলে আমায় মেরে ফেলো, কিন্তু সার্জেন্ট কিম এমনটা করে না আর তাকে মানুষ মনে করে মানুষত্ব দেখিয়ে নিজের সাথে করে গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। এদিকে আমরা কেইয়াংকে দেখি যে সেফটি ক্যাম্পে পৌঁছে গেছিল, সেখানে থাকা গুপ্ত রাস্তা দিয়ে। যেখানে আসতেই সে ডক্টর লিমকে দেখে যে তার ল্যাবে যাচ্ছিল। সেখানে গিয়ে চুপচাপ ধূপধাপ থেকে মায়ের বসানো শুরু করে। ডক্টর লিম কেইয়াংকে দেখে অবাক হয়ে যায়, বলে কেইয়াং তুমি এখনো বেঁচে আছো? কেইয়াং বলে কোয়েশ্চেন তুই নয়, আমি জিজ্ঞেস করব। ডক্টর লিম বলে আমার কাছে কি স্যাঙ্গুয়ানের বদলা নিতে এসেছো? কেইয়াং বলে স্যাঙ্গুয়ান তো মারা গেছে। ডক্টর লিম বলে না, একদম না, সে এখনো বেঁচে আছে। তোমার ফিয়ন্সে তোমার বাচ্চাকেই এখানে খুঁজতে এসেছে। এটা শুনে কেইয়াং চাপাট চাপাট দুটো থাপ্পড় বসিয়ে দেয়। কেইয়াং বলে ফালতু বলা বন্ধ কর, স্যাঙ্গুয়ান মারা গেছে। তখন ডক্টর লিম বলে তুমি তো প্রেগনেন্ট ছিলে, তোমার বাচ্চা কি নর্মাল ছিল? তার বাপ তো মনস্টার ছিল, তো কিছু তো ফরক পড়েছে তাই না? তোমার বাচ্চা একদম আলাদাই হয়েছে তাই না? কেইয়াং এখানে ভয় পেয়ে যায়। ডক্টর বলে আচ্ছা আচ্ছা, এই জন্যই সে এসেছে। তোমার হাতে একদম সময় নেই, তার আগেই তুমি নিজের বাচ্চাকে খুঁজে বের করো। তুমি জানো না সে কি কি করতে পারে। কেইয়াং এসব শুনে পুরো শক হয়ে যায়। কেইয়াং ডক্টর লিমকে নিচে ফেলে দেয় আর তার উপর চিল্লায় বলে তুই তো নিজেই তাকে নিজ হাতে মেরেছিলি, তার উপর এক্সপেরিমেন্ট করেছিলি, আর এখন এইসব কথা বলছিস? ডক্টর লিম বলে আমাকে বিশ্বাস কর, আমি সত্যি বলছি। কেইয়াং বলে আমি তার লাশ নিজের চোখের সামনে পড়ে থাকতে দেখেছি। তো ডক্টর লিম হাসতে হাসতে বলে বিশ্বাস হচ্ছে না তাই না? আমিও যখন প্রথমবার তাকে দেখেছিলাম আমারও বিশ্বাস হয়নি। সে নিজেই আমার সামনে আসে এক নতুন বডির ভিতরে। এদিকে এদের আওয়াজ স্যাঙ্গুয়ান বাইরে থেকে শুনতে পায়, যার জন্য স্যাঙ্গুয়ান এখানে চলে আসে। তখনই কেইয়াংও বুঝতে পায় যে এখানে কেউ তো আসছে। কেইয়াং তখনই পাশের রুমে লুকিয়ে পড়ে। স্যাঙ্গুয়ান ভিতরে আসতেই ডক্টর লিম বলে তুমি এখানে কেন আসছো? স্যাঙ্গুয়ান বলে আমি কাজের কথা বলতে আসছি, এখন তুই ভরসার যোগ্য কিনা এটা তো তোর প্রমাণ করতে হবে। ডক্টর লিম বলে এটা ভালো ব্যবহার নিজের পুরনো বন্ধুর সাথে। তো স্যাঙ্গুয়ান বলে পুরনো বন্ধু বলেই তুই এতক্ষণ বেঁচে আছিস, না হলে তোকে প্রথম দেখাতেই মেরে ফেলতাম। ডক্টর লিম বলে আচ্ছা একটা কথা বলতো, তুই কেইয়াং এর ব্যাপারে জানতে চাস না? তোর বাচ্চার মা? স্যাঙ্গুয়ান বলে শুধু একবার নয় কয়েকবার। এইসব কেইয়াং পাশের রুম থেকে শুনছিল। স্যাঙ্গুয়ান বলে অন্য বডিতে প্রবেশ করলে আমার স্মৃতি সব চলে যায়, সময় লাগে সব স্মৃতি ফিরে আসতে। আর এই স্মৃতি কিছুটা ফেরার পর আমার মনে পড়ে গ্রিন হোম। আমি সেখানেই প্রথমে তাকে দেখেছিলাম। সেই সময় আমি তাকে চিনতে পারিনি, কিন্তু কিছু তো কানেকশন ছিল এটা অনুভব করেছিলাম। এছাড়াও তার সাথে আমার অনেকবার দেখা হয়েছে। যেখানে এখন এইসব শুনে কেইয়াং এর বিশ্বাস হয়ে যায়। ডক্টর লিম বলে তুই তোর মেয়েকে পেলে কি করবি তার সাথে? তখন স্যাঙ্গুয়ান বলে ওটাই তো আমার পরবর্তী বডি হতে চলেছে, কারণ এই বডিতে আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, আর এটা নিতেও পারছে না আমাকে। কেইয়াং ডক্টর লিম এইসব শুনে অবাক হয়ে যায়। ডক্টর লিম বলে যতটুকু আমি জানি সে তো এখন একটা ছোট্ট বাচ্চা, 1 বছরও হয়নি হয়তো তার। স্যাঙ্গুয়ান বলে তুই ভুলে গেছিস যে সে কার বাচ্চা? ডক্টর লিম বলে এটা কিভাবে সম্ভব যে 1 বছরে সে এত বড় হয়ে গেছে? স্যাঙ্গুয়ান বলে সে কিছুদিনের মধ্যেই পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে, ততক্ষণ তুই আমার এই বডি থেকে বের করার উপায় খোঁজ। স্যাঙ্গুয়ান তো স্যাঙ্গুকের বডিতে ছিল, এই জন্য তার মনে নেই যে এক বডি থেকে আরেক বডিতে কিভাবে যেতে হয়। এই জন্য সে ডক্টর লিমকে উপায় খুঁজতে বলে। এরপর স্যাঙ্গুয়ান এখান থেকে চলে যায়। তারপর এখানে ডক্টর লিম কেইয়াংকে বলে দেখলে তো আমি মিথ্যা বলিনি, তাকে দেখে কেমন লাগলো তোমার?
কেইয়াং তাকে বলে সে তাকে তার পরবর্তী বডি কেন বলল। তখন এখানে ডক্টর লিম বলে সে চাইলে যে কারো বডি কন্ট্রোল করতে পারে, আর সে শুরু থেকেই এমন এক বডি খুঁজছিল যে নিজে থেকেই অনেক শক্তিশালী, কিন্তু আফসোস সেই বডি তোমার বাচ্চার হতে চলেছে। অতবার কেইয়াং ডক্টর লিমকে লক করে এখান থেকে চলে যায়। এদিকে সেফটি ক্যাম্পে সব বাচ্চাদের জড়ো করা হয়। বাচ্চারা ভয়ে কান্না করছিল। সেখানেই গিয়ংসু কেইয়াং এর মেয়েকে জিজ্ঞেস করে তোমার নাম কি। সে বলে সেটা আবার কি। গিয়ংসু বলে তোমার মা তোমাকে কি বলে ডাকে। সে বলে মা কিছুই বলে ডাকে না। গিয়ংসু হয়রান হয়ে যায়। সবারই কোনো না কোনো নাম হয়ে থাকে, যদি তোমার মনে পড়ে তো আমায় বলো, আমি তোমাকে সেই নাম ধরেই ডাকবো। এখানে গিয়ংসু আর কেইয়াং এর মেয়ের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তখনই এখানে সার্জেন্ট তাক, স্যাঙ্গুয়ান আর বাকি সবাই আসে। স্যাঙ্গুয়ান এখানে এক এক করে ছুঁয়ে বাচ্চাদের চেক করা শুরু করে, আর প্রথম দেখাতেই সে তার বাচ্চাকে চিনে ফেলে। সে তার কাছে যায় আর তাকে ছুঁয়ে দেখে, যেখানে তার বডির সেই অংশ কেইয়ং এর মেয়ের বডি থেকে বের হয়ে স্যাঙ্গুয়ানের মধ্যে চলে যায়, যেটা কেইয়াং এর প্রেগনেন্ট থাকা অবস্থায় তাকে দিয়েছিল। যেখানে কেইয়াং এর মেয়ে হতবাক হয়ে বলে তোমার কি আমার প্রয়োজন। স্যাঙ্গুয়ান বলে হ্যাঁ, আমি এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম, আমি জানতাম না তুমি এত কিউট। এরপর আমরা সার্জেন্ট কিমকে দেখি যে গাড়ি চালিয়ে একটি চার্চের পাশে এসে থামে। তার সাথীদের সাথে কন্ট্যাক্ট করার জন্য সে তাদের সিগন্যাল পাঠায়। এদিকে সেই আহত লোকটি গাড়ি থেকে নেমে চার্চের মধ্যে গিয়ে নিজেকে মারার চেষ্টা করে। তখনই সার্জেন্ট তাক এসে তাকে আটকায়, বলে এটা তুই কি করছিস। সে লোকটি বলে এমন অনেক কিছু আছে যেটা তুমি জানো না, আমি মরার পর কাকুনের ভিতরে চলে যাব। এর মানে এই লোকটি ইনফেক্টেড হয়ে মনস্টারে বদলে গেছিল, আর সে যদি কোনো মনস্টার হয়ে থাকে তাহলে এ কেন মানুষ হয়ে আছে। এ কি স্পেশাল ইনফেক্টেড নাকি অন্য কিছু, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। তখন লোকটি বলে যদি তুমি বাঁচতে চাও তো এই চার্চের মধ্যেই থাকো, এখানে মনস্টার তোমায় কিছুই করবে না। এরপর লোকটি নিজের গলা কেটে ফেলে আর সে সেখানেই মারা যায়। আর কিছুক্ষণ পর হুট করে সেখানে একটি মনস্টার চলে আসে আর সার্জেন্ট কিমের উপর হামলা করবে। মনস্টার থেমে যায় আর আমরা দেখি যে সেই লোকটি যে নিজের গলা কেটেছিল তার গলা থেকে কিছু টেন্টিকল বের হয়, আর সে একটি কাকুন হয়ে তার ভিতরে চলে যায়, যেমনটা চিফ জি এর ছেলের সাথে হয়েছিল। আর সেই মনস্টার সেই কাকুনের সামনে হাঁটু গেড়ে বসে, যা দেখে সার্জেন্ট কিম অবাক হয়ে যায়। এরপর আমরা লিউনকে দেখি যে অনেকগুলো এনেস্থেশিয়ার ইনজেকশন নিয়ে যাচ্ছিল। তখন চ্যানিয়াং এসে বলে আমরা কতক্ষণ এই এনেস্থেশিয়া দিয়ে একে আটকে রাখবো, এরা হিউনসুকে এখানে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। তোমার মনে নেই সে জাগতে আমার উপর হামলা করে দিয়েছিল। এ সেই হিউনসু নয় যে কেইয়াংকে বাঁচিয়েছে। লিউন বলে আমি তোমার কথা মেনে নিতাম, কিন্তু আমি নিজেই দেখেছি তাকে ঠিক হতে, তো আশা কিভাবে ছেড়ে দেই। আর তো সে আমাদেরকে বাঁচিয়েছে, সে যদি আমাদের বিপদের সময় না বাঁচাতো তাহলে আজ আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। এটা শুনে চ্যানিয়াং সাইডে চলে যায়। এদিকে আমরা হানিকে দেখি যে হোসাং এর কথা মনে করছিল আর কান্না করছিল। হানির এখানে অনেক কষ্ট হচ্ছিল হোসাং এর জন্য। যতই হোক তারা দুজন এতদিন একসাথে ছিল, একসাথে লড়াই করছিল মনস্টারদের সাথে, এবং তাদের মধ্যে একটা অভ্যাস, একটা কানেকশন তৈরি হয়ে গেছিল, যেটা ভোলা খুবই মুশকিল। সে কোনোদিনও ভাবেনি যে সে হোসাংকে হারিয়ে ফেলবে। এখন এরা সবাই এখানে সেফটি ক্যাম্পে যাওয়ার প্ল্যান করে। তখনই হিউনসুর জ্ঞান ফেরে আর তার ক্রিপি উইংসের ধাক্কায় গাড়ির দরজা ভেঙে যায়, আর সে হাসতে হাসতে বলে কে কাকে কোথায় নিয়ে যাচ্ছে সোনা। তখন লিউন বলে তোমার এটা জানার কোনো দরকার নেই, শুধু চুপচাপ আমাদের সাথে চলো। তখন হিউনসু উঠে আসে আর তাকে তার তীক্ষ্ণ পাখাওয়ালা ডানা দিয়ে ভয় দেখায়, আর তার তীক্ষ্ণ গরম ডানা দেখে মনে হচ্ছিল যে বডিতে লাগতেই চামড়া তো কেটে যাবে, প্লাস গলে যাবে চামড়া। তখন লিউন বলে তুই এমনটা করতে পারবি না, তুই আমায় মারতে তো চাস কিন্তু তুই আমায় মারতে পারবি না। মনস্টার হিউনসু বলে কেন, তুই চেয়েও নিজের ইচ্ছেতে কিছুই করতে পারবি না। চিয়ানিয়াং বলে চুপ কর রাগাস না ওকে। লিউন তাকে ইগনোর করে বলে হিউনসু আমার সাথে চলো, এখান থেকে চলো, এখানে থেকে কি করবে। তারপর আস্তে করে সে তার হাত ধরে, বলে চলো না হিউনসু, আমার সাথে চলো। সেই মনস্টার কয়েক সেকেন্ডের জন্য তাকে অদ্ভুতভাবে দেখে, কিন্তু মনস্টার হিউনসু হেসে বলে মানতে হবে তোকে, আমি 3 বার হিউনসুর উপর কবজা করেছি, আর 3 বারেই তুই আমার সামনে ছিলি, তুই আমাকে ভয় পেয়ে পালাসনি কেন। লিওন বলে আমি অপেক্ষা করছিলাম। মনস্টার হিউনসু বলে আমার নাকি তোর হিউনসুর, তো চল একটা ডিল করি, তুই হিউনসুকে ফিরে আনার চেষ্টা কর আর আমি তাকে আটকানোর চেষ্টা করি। 3 দিন দিলাম তোকে, যদি তুই জিতিস তো হিউনসু মুক্ত। লিওন বলে আসলেই। মনস্টার হিউনসু বলে আমি জিততে দিলে শুনি তো, আপাতত যেখানে যাওয়ার প্ল্যান চলছে চলো, আমি তোমাদের সাথেই যাব। অতঃপর লিওন তার দিকে তাকিয়ে থাকে। তারপর সে একটি ব্যাগ প্যাক করে মনস্টার হিউনসুকে দেয়। মনস্টার হিউনসু বলে এটা আমি কি করব। লিওন বলে তোল এটা, আমাদের সাথে যাবি বলে তুই, সাহায্য তো করতে হবে। তখনই এখানে হানি আর চ্যানিয়াং আসে। হানি বলে তুইও যাচ্ছিস, খুব ভালো, তাছাড়া একাকিত্বতা কি জিনিস তুমি কি জানো, আমায় জিজ্ঞেস করো। তারপর মনস্টার হিউনসু সেই ব্যাগটি নেয়
আর এরা সবাই এখান থেকে বেরিয়ে যায় সেফটি ক্যাম্পের দিকে, যেখানে সেফটি ক্যাম্পে স্যাংওয়ান কেয়াং এর মেয়ের সাথে কথা বলে। সে বলে, অবশেষে আমাদের দেখা হয়ে গেল, তুমি কি জানো আমি কে? আমি হলাম তোমার বাবা। কেয়াং এর মেয়ে বলে, বাবা মানে? স্যাংওয়ান বলে, বাবা মানে আমি তোমায় জন্ম দিয়েছি, তোমার মা তোমাকে বলেনি? সে কিছুই বলে না। স্যাংওয়ান বলে, মনে হচ্ছে অনেক কিছু শেখাতে হবে তোমায়, আমরা আর কিছুদিন এখানেই থাকবো। এদিকে কেয়াং লুকিয়ে লুকিয়ে এদেরই দেখছিল। স্যাংওয়ান বলে, এটা তোমার খেলার মাঠ, তুমি যা খুশি এখানে করতে পারো, কেউ তোমায় আটকাবে না। সে বলে, যেটা খুশি করতে পারবো? স্যাংওয়ান বলে, হ্যাঁ একদম, যা খুশি। তখন স্যাংওয়ান বলে, আচ্ছা বাবু, তোমার মা কোথায়? সে একটু চুপ হয়ে বলে, মনস্টার হয়ে গেছে। তখন স্যাংওয়ান এসে তাকে জড়িয়ে ধরে, বলে, ঘাবড়িও না, এখন থেকে আমি তোমার খেয়াল রাখবো। এতে কেয়াং এর মেয়ে অনেক খুশি হয়ে যায়, এটা ভেবে যে এই দুনিয়ায় কেউ তো আছে যে তাকে ভালোবাসে, কেউ তো আছে যে তাকে একসেপ্ট করেছে মনস্টার হওয়া সত্ত্বেও। এই জন্য কেয়াং এর মেয়ে তার সব কথা শোনা শুরু করে। তখনই সেফটি ক্যাম্পে চিসিওক সার্জেন্ট কিমের পাঠানো সেই সিগন্যাল দেখতে পায়। সে স্যাংওয়ানকে ডাকে আর বলে যে হয়তো ব্যামসিয়াং থেকে কেউ পালিয়েছে। এতে সবার সন্দেহ যায় লিমুর উপর, কারণ তার দায়িত্ব ছিল সেখানে থেকে সব সোলজারদের মেরে ফেলা। এই জন্য স্যাংওয়ান তাকে বলে, তুই সেফটি ক্যাম্পের বাইরে গিয়ে পাহারা দে, যদি কোনো সোলজার আসে তাহলে তুই নিজের হাতে তাকে মারবি সবার সামনে, না হলে তুই নিজে মরবি কিন্তু সবার সামনে। এটা বলে সে বাইরে গিয়ে তার মেয়ের সাথে গাড়ি করে ঘুরতে বেরিয়ে যায়। তারা যাওয়ার পর চিসিওক ইয়ংহোকে তাদের পিছু নিতে বলে। চিসিওক বলে, আমার চিন্তা হচ্ছে এই জন্য বলছি। ইয়ংহো বলে, তারা নিজের খেয়াল নিজেরাই রাখতে পারবে, এদের নজর রাখার কি দরকার? চিসিওক বলে, সেই মেয়েটির শক্তির ব্যাপারে আমরা কিচ্ছু জানি না, এই জন্য রিস্ক নেওয়া যাবে না, আর দূর থেকে নজর রাখিস, ধরা পড়িস না, ফির তাড়াতাড়ি যা। তারপর ইয়ংহো গাড়ি নিয়ে পিছন পিছন বেরিয়ে পড়ে। তারপর আমরা সেফটি ক্যাম্পে গিয়ংসু আর সেই স্ট্রলার নিয়ে ঘুরে বেড়ানো মহিলাকে দেখি। মনে আছে তো বন্ধুরা, সিজন 1-এ দেখেছিলাম একে। এখন সে গিয়ংসুর মা হয়ে গেছে। সে এখন গিয়ংসুকে নিজের ছেলে মনে করে। সে গিয়ংসুকে বলে, মুখ ফুলে আছিস কেন? সেই মেয়েটির জন্য? গিয়ংসু বলে, সেই আঙ্কেল তার কি হয়? সত্যি কি সে তার বাবা ছিল? সে কি এখন এখান থেকে চলে যাবে? গিয়ংসুর মা বলে, মনে তো হচ্ছে তাই। সে মুখ ফুলিয়ে কম্বলের নিচে চলে যায়। তার পাশেই আমরা ইয়েসিওলকে দেখি, যাকে এখন ছেড়ে দেওয়া হয়েছে, কারণ সে যা যা করেছে তার মায়ের জন্য করেছে। কারণ তার মা নিজের মনস্টার ছেলেকে বাঁচানোর জন্য এই সব করছিল, কারণ তার মা তার মনস্টার হওয়া ছেলেকে বাঁচাতে চাইছিল, যেটা এখন সার্জেন্ট তাক জানতে পায়। তাকে এখন বেঁধে রাখা হয় এবং সার্জেন্ট তাকে বোঝায়, কিন্তু সে কোনোভাবেই বুঝতে রাজি হয় না। আর সে এটাই সিদ্ধান্ত নেয়, হয় আমাকে মারো, না হলে আমাকে আমার ছেলের কাছে যেতে দাও। এই জন্য সার্জেন্ট তাকে তার ছেলের কাছে যেতে দেয় এবং সেই রাস্তা একদম পুরোপুরিভাবে সিল করতে বলে, যেটা চিফ জি একদম পুরোপুরিভাবে সিল করে দেয় নিজের ছেলের কাছে থাকার জন্য। এদিকে আমরা চ্যানিয়াং হানিকে দেখি, আর লিওন কিছু গাছের ডালপালা কেটে নিয়ে আসে খাবার গরম করার জন্য। সে চ্যানিয়াংকে বলে, হিউনসু কোথায়? চ্যানিয়াং বলে, আমি তো ভেবেছিলাম সে তোমার সাথে গেছে। লিওন চিন্তায় পড়ে যায়। চ্যানিয়াং বলে, সে এসে যাবে, তুমি আগে কিছু খেয়ে নাও। তখনই হিউনসু কোনো শপিং মলে ঢুকে নিজের ড্রেস চেঞ্জ করে ফেলে, আর গাড়ির লুকিং গ্লাসে নিজের হ্যান্ডসাম থোবড়া দেখতে দেখতে এখানে আসে। সে নিজের চুল ঠিক করতে গিয়ে দেখে যে তার চুল পড়ে যাচ্ছে, আর এসে দেখে যে এখানে সবাই খাওয়া দাওয়া করছে। সে বলে, এটা কি হলো, আমাকে ছাড়াই তোরা খাচ্ছিস? লিওন বলে, তোমারও কি খিদে পায় নাকি? মনস্টার হিউনসু বলে, হ্যাঁ আমারও খিদে পায়। তারপর সে একটি খাবারের ক্যান হাতে নিতেই সেটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, কারণ তার মধ্যে এত শক্তি যে ছিল, যেটা দেখে হানির শরীর খারাপ হতে থাকে আর সে বমি করা শুরু করে। লিওন তাকে গিয়ে সামলায়। সে বলে, দুষ্টু, পাউডার খাওয়া ছেড়ে দিয়েছিস? যদি না থাকতে পারিস তো খেয়ে নে। হানি বলে, যা এখান থেকে। এই জন্য লিওন জঙ্গলের দিকে যায় নেশা কাটানোর কোনো জড়িবুটি আনতে। হানি বলে, তুই কি জানিস আদৌ যে কি আনতে হবে? লিওন বলে, না পেলে যা পাবো তাই আনবো। এদিকে মনস্টার হিউনসু জমিয়ে খাচ্ছিল। খাওয়া শেষে তারা দুজন এখানে গল্প করে, যেখানে চ্যানিয়াং তাকে জিজ্ঞেস করে, তুই কি মিস্টার কিমকে মেরেছিলি? মনস্টার হিউনসু বলে, কে এই মিস্টার কিম? চ্যানিয়াং বলে, লিওনকে বাঁচানোর সময়। মনস্টার হিউনসু বলে, তোমার কি মনে হয় এই বোকা হিউনসু লিওনকে শুধু একবার বাঁচিয়েছে? সে মানুষকে মারে না, এতটুকু তো জানা উচিত ছিল। তখনই তার মনে পড়ে যায়, বলে, আচ্ছা আচ্ছা, সেই লোকটি। চা হিউনসু সবসময় অনেক ভাবুক হয়ে যায়। ভালোই হয়েছে যে সেই লোকটি মনস্টার ছিল, না হলে হিউনসু নিজেকে কখনো মাফ করতে পারতো না। এতে চ্যানিয়াং বুঝতে পায় আর বলে, আচ্ছা, তার মধ্যে সিমটমস ছিল। তখন মনস্টার হিউনসু বলে, তো লিওনকে অনেক পছন্দ তাই না? হিউনসুর তো অনেক পছন্দ। তখনই সেখানে হানি হামাগুড়ি দিয়ে তাদের কাছে আসে। চ্যানিয়াং জিজ্ঞেস করে, লিওন কোথায়? এদিকে আমরা স্যাংওয়ানকে দেখি, যেখানে কেইয়াং এর মেয়ে তাকে বলে, আমি যদি এমন কিছু করি তাহলে আমার ভয় এটাই যে তুমি আমায় ভয় পেয়ে যাবে আর আমার থেকে দূরে চলে যাবে। তো স্যাংওয়ান বলে, না একদমই না। কেইয়াং এর মেয়ে বলে,
তাহলে ঠিক আছে, কারণ মা আমাকে সবসময় ভয় পেত, কারণ আমরা দুজন আলাদা, এই জন্য। আমি যেমন, তুমি কি সেভাবে আমায় একসেপ্ট করবে? তখন স্যাংওয়ান বলে, তুমি যেমনই হও, একদম পারফেক্ট। অতঃপর তারা একটি জায়গায় আসে। স্যাংওয়ান কেইয়াং এর মেয়েকে বলে, তুমি যে কোনো কাউকে মনস্টার বানাতে পারো, তাই না? তো দেখাও আমায় মনস্টার বানিয়ে। যদি তুমি এমনটা করতে পারো তো আমি সবসময় তোমার রক্ষা করব, সাথে তোমাকে একটি উপহারও দেব। সে বলে, উপহার? স্যাংওয়ান বলে, তুমি যেটাই চাও সেটাই আমি দেব, একবার শুধু আমায় কাউকে মনস্টার বানিয়ে দেখাও। তখন কেইয়াং এর মেয়ে নিজের হাত মাটিতে রাখে আর মাটিতে নিজের কান রেখে বলতে থাকে, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার সাথে খেলো। এতে পুরো মাটি কাঁপা শুরু করে, গাছের পাখি আকাশে উড়ে যায়। লিওনও পাশেই ছিল, সেও বুঝতে পায় বড় কিছু হতে যাচ্ছে। মনস্টার হিউনসু ও লিওনকে খুঁজতে খুঁজতে এটা অনুভব করে, আর আমরা দেখি যে মাটির নিচ থেকে অনেক বড় একটি মনস্টার বেরিয়ে আসে, যা দেখে স্যাংওয়ান অনেক খুশি হয়ে যায়। সে মানুষকে মনস্টার বানানোর সাথে সাথে সে মনস্টারদেরকে কন্ট্রোল করতে পারে। এক কথায় মনস্টারস তার কথা শোনে, সে যেটাই বলবে মনস্টার সেটাই করবে। এটাই ছিল তার শক্তি, আর এরকম পাওয়ারই স্যাংওয়ান সবসময় চাইতো।